স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেরিনপি। বঙ্গোপসাগরে বরগুনার হাইরেট চর এলাকায় ট্রলারডুবির 22 ঘন্টা পর নিখোঁজ 5 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাঝি ও জেলেরা। এতে জেলে পরিবারগুলোতে বইছে শোকের মাতম। এরই মধ্যে পাথরঘাটায় দাফনের প্রক্রিয়া শুরু করেছেন স্বজনরা। বরগুনা পাথরঘাটা থেকে তাওফিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 4 দিন আগে জীবিকার তাগিদে বরগুনার পাথরঘাটার বাদল মোল্লার মালিকানাধীন এফবি বরকট ট্রলারে করে মাছ শিকারে গিয়েছিলেন 13 জেলে। ঝড়ের কবলে পড়া ট্রলারটি থেকে 8 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন 5 জন। সকালে নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি ট্রলারের মধ্যে আটকা পড়ায় মৃত্যু হয়েছে তাদের। ট্রলারের ভিতরে লাশ পাওয়া গেছে, বাড়িতে স্বজনদের জানাই দিয়েছে কবর টবর খুঁজে ব্যবস্থা করার জন্য। ভিতরে আমি সহ 6 জন মানুষ একদমই আটকা পড়ে গেছি, ইঞ্জিন রুমের মধ্যে পড়ে গেছি। ও 5 জন ওরা বাইরের নাই, ওরা কোনো দুয়ার মার কিছু আগে ওরা ওই ডাইরেক্ট মেশিন রুমে চলে গেছে। ওর মধ্যে একজন লোকাল হিন্দু। সোমবার দুপুরে মাছ ধরা শেষে বিশ্রাম নিচ্ছিলেন জেলেরা। হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় ভেতরে থাকায় বের হতে পারেননি 5 জন। যখন ঠেলা দিছি তখন আবার আরেকখানে বাজছি, তাই এত সিদ্ধি গেছে, এই কেন্নয় ব্যথা লাগছে, বহে বাড়ি লাগছে, কিন্তু তারপরও বাঁচার জন্য আর কি চেষ্টা করছি। তো পরে একটা বোর্ড আউট হইতে ওই বোর্ডটায় আমাকে ধারে আইছে, তাই তো অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1 ঘন্টার। তাদের মৃত্যু ও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ট্রলার মালিক সমিতি। তাদের বাড়িতে কেনা খবর দিয়েছে যে তারা মারা গেছে, তারা নাকি কবরও করতেছে। নিহত জেলেদের অসহায় পরিবারকে সরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাদিরা সুলতানা, আরটিভি। লঘুচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে এখনও উত্তাল গভীর বঙ্গোপসাগর। তাই পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। পটুয়াখালীর উপকূলীয় রাঙাবালি, গলাচিপা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সকাল থেকে কোথাও রোদ, আবার কোথাও আকাশ মেঘাচ্ছন্ন। তবে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় অনেক মাছ ধরার ট্রলার উপকূলের ঘাটে এসে আশ্রয় নিচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিস। সাগর অবস্থা তো পুরো খারাপ, এই বছর নিয়ত একেবারে খারাপ যায়। বাজার আন্দাই না, কিছু আন্দাই না, মাছও না, কোনো মাছও নাই নেই। এবারে কিভাবে সংসার চালাম এই সিটিয়ন মাথায় কাজ করে না, বুঝেন। 5-6 বার মনে করেন বাজার লইয়া যাই, আমরা 4-5 লাখ টাকার বাজার লইয়া যাই আবহাওয়ার কারণে আমরা গাড়ি থেকে ফিরে আই, মাছ ধরতে পারি না। ভারতের ওড়িশার পারাদ্বীপ বন্দরের উপকূলে জাহাজ ডুবিতে নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের সন্ধান মেলেনি 2 দিনেও। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সাতক্ষীরার গ্রামের বাড়ির স্বজনরা। আপনজনের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় তারা। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 22 আগস্ট দুপুরের দিকে ভারতের ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করা এমভি ওশান উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্রের। 20 জন চীনা, 3 জন মায়ানমারের নাগরিকের সঙ্গে একমাত্র বাংলাদেশি হিসেবে জাহাজটিতে ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। জানা গেছে পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজটি ডুবে যায়। এ খবরে দিশেহারা হয়ে পড়েছে সাতক্ষীরার কাটিয়া আমতলায় থাকা মামুনের গ্রামের বাড়ির পরিবার স্বজনরা। আমার ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন, ওরা যে জাহাজে ছিল সেই জাহাজটা ডুবে গিয়েছে। আমরা এরপরে আর তার কোনো সংবাদ বা আপডেট, কোনো নিউজ পাই নাই এখনো পর্যন্ত। আমার ভাই সহ আরো 20 জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কার্যক্রম কতদূর কি হয়েছে বা তারপরে কোনো নির্দিষ্ট খবর আমরা জানি না। আমরা সবাই খুবই চিন্তিত এবং আশা করছি যাতে দ্রুত আমাদের মাঝে ভাইয়া ফিরে আসবে। আমরা চাই যে সরকার যেন একটা ভালো একটা উদ্যোগ নিয়ে দ্রুত একটা ব্যবস্থা করে তাদের সন্তানকে তাদের কাছে ফিরাই দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত করতেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের মাধ্যমে মামুনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। আব্দুল্লাহ আল মামুনি যেহেতু সাতক্ষীরা সদর অধিবাসী, আমাদের কনসার্ন, তো আমরা এই বিষয়টি নিয়ে ডিসি অফিসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। কোনো খোঁজ না পেয়ে এখন ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে দিন কাটছে মামুনের পরিবারের। দ্রুত তার সন্ধান পেতে সরকারের আরো জোরালো ভূমিকা গ্রহণের দাবি তাদের। আব্দুল হামিদ, আরটিভি।
9 বছরেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব না হলেও নতুন করে এসেছে আরও 2 লাখ। এমন পরিস্থিতিতে বিপুল সংখ্যক এই ভিনদেশি জনগোষ্ঠীকে নিয়ে বাড়ছে উদ্বেগ। তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দেয় বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো অনুপ্রবেশ করেছে আরও 2 লাখ রোহিঙ্গা শরণার্থী। তবে প্রশ্ন উঠেছে 2017 সালের সেই দেশের সেনাবাহিনীর নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা কি কেবল 3,09,000? বাস্তব চিত্র বলছে অন্য কথা। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসনের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর উপর। কক্সবাজারের যে বনভূমি ইতিমধ্যে রোহিঙ্গাদের কারণে একেবারে খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ থেকে শুরু করে শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে। তবে নাগরিকত্ব সহ মিয়ানমারের পুরনো বসত ভিটেতে টেকসই ও মর্যাদাপূর্ণ নিরাপদ প্রত্যাবাসন চায় রোহিঙ্গারা। বর্মার সরকার আর কি কইছে বেশি নির্যাতন করছে। ডুইলা বডুইলা স্টেক হোল্ডার যেন আছে, স্টেট একটা আর নন স্টেট একটা যেন আছে, বেগুন লইয়ার এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বদি আনলে ব্যালেন্স অফ পাওয়ার তারা যদি এঙ্গেজ করার দুটি গেলে তোমার সলিউশন নয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছে, প্রত্যাবাসনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর। আমরা মনে করি আরাকানে শান্তি প্রতিষ্ঠা করা দরকার দ্রুত, এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত প্রায় 9 বছর ধরে তাদেরকে তারা ফেরত নিয়ে যাবে। মানবিকতার চাদরে মোড়ানো আশ্রয়ের এই দীর্ঘ 9 বছর প্রমাণ করে কূটনীতির টেবিলে মিয়ানমারের সদিচ্ছার অভাব বাংলাদেশের জন্য এখন বিস্ফোরা। কঠোর পদক্ষেপ না নিলে নিরাপত্তা ঝুঁকি আর সামাজিক অস্থিরতায় হুমকিতে পড়বে দেশের সার্বভৌমত্ব। লিওন আজাদ, RTV। মেহেরপুরে অস্বাভাবিকভাবে কমে গেছে সবজির দাম। উচ্চমূল্যে সার ও কীটনাশক দিয়ে আবাদ করেও খরচের টাকা উঠছে না কৃষকদের। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে খুচরা বাজার থেকে দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিম মাহমুদ। 25 টাকা কেজি পটল, প্রতি কেজি করলা ও প্রতিটি লাউ 20 টাকা, পেঁপে 8 টাকা, চাল কুমড়া 8 টাকা। মেহেরপুরে 2 সপ্তাহ ধরে এমন দামে এই সবজি বিক্রি করছেন চাষিরা। শীতকালের চেয়ে ব্যয়বহুল গ্রীষ্মকালীন সবজি আবাদ, ভালো দাম পাওয়ার আশায় ঝুঁকি নেন কৃষকেরা। তবে এবারের বাজারের চিত্র ভিন্ন। 2 সপ্তাহের অব্যাহত দরপতনে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কিত জেলার চাষিরা। আর লাইন ধরেও আমরা বাঁচিনি, এই চাষি কি মরবো না বাঁচবো না গলায় দড়ি দেবো? সার কিনে 2000 টাকা বস্তা, চাষি কোনে থাকছে? এই দামে আমরা তো চলাফেরা করা খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। পাইকারি বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলেও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজারে এসে করলা দাম 20 টাকা 25 টাকা, কিন্তু বাজারে যারা সাধারণ মানুষ কিনে খায় তারা তো ঠিক 60-70 টাকা কিনে খাচ্ছি। চাল কুমড়া 5-6 টাকা পিস বিক্রি হলো, কিন্তু হাটে এসে দেখছে চাল কুমড়া 20 টাকা, আবার ঢাকাতে শুধু 60 টাকা। 1 কেজি পটল চাষি যাচ্ছে 30 টাকা কেজি, আমরা সেই পটলটা এখানে কিনে খাচ্ছি 60-65 টাকা কেজি। যাই কিন্তু 60 টাকার কমে না, কিন্তু আমরা পৌঁছে পাঁচিটা দাম পাইছি না। এমন দরপতনের কারণ জানতে চাইলে সদুত্তর মেলেনি আড়তদারদের কাছে। যেহেতু চিটাগাং সিলেটে মাল দাম কম, আর এই তো আমার জায়গায় আমদানি, আমার এলাকার লোক খাবে কিনা, সবার একটু কম বেশি আছে, এই কারণে বাজারটা একটু ডাউন। মধ্যস্বত্বভোগীদের সরবরাহ শৃঙ্খলে ক্ষতির মুখে উৎপাদক ও ভোক্তা। ক্ষুব্ধ কণ্ঠে তাদের জিজ্ঞাসা, আদৌ কি ভাঙবে এই সিন্ডিকেট? লামিয়া তানজিম মাহমুদ, RTV। বর্ষার পানিতে কানায় কানায় পূর্ণ কিশোরগঞ্জের হাওর। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে আসেন হাজারো পর্যটক, কিন্তু মোহনীয় সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে প্রাণঘাতী ঝুঁকি। অসাবধানতা, সাঁতার না জানা এবং নিরাপত্তা সরঞ্জামের অভাবে গত 5 বছরেও হাওরে প্রাণ হারিয়েছেন 127 জন পর্যটক। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিম মাহমুদ।
ভরা বর্ষায় কিশোরগঞ্জের হাওরের রূপ যেন এক বিশাল সমুদ্র। সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকেরা। তবে আনন্দ ভ্রমণের মুহূর্ত অনেক সময় পরিণত হচ্ছে শোকে। জুলাইয়ের শুরু থেকে আগস্ট পর্যন্ত হাওরের বিভিন্ন স্থানে ডুবে মারা গেছেন অন্তত 20 জন। জেলা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গত 5 বছরে হাওরে ঘুরতে এসে প্রাণ হারিয়েছেন 127 জন। হাওরের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত না থাকা, পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ডের অভাব এবং অধিকাংশ নৌযানে প্রয়োজনীয় লাইফ জ্যাকেট ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকায় বাড়ছে দুর্ঘটনা, জানান সংশ্লিষ্টরা। নৌকার মাঝিদের কথা না শুনেও এই জায়গায় ওই জায়গায় লাফ মারলে বিপদ চলে আসে। নদীর মাঝে নামতে সাঁতার জানে না, তলে উঠছে। সেখানে দেখলাম যেমন কোনো নিরাপত্তা কর্মী তেমন নেই। অবশ্যই সবার সেফটির জন্য লাইফ জ্যাকেট বা টুরিস্ট গাইড এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকা উচিত। হাওরে ঘটে যাওয়া অধিকাংশ মৃত্যুর পেছনে রয়েছে সাঁতার না জানা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস, জানালো ফায়ার সার্ভিস। মূলত হচ্ছে অসচেতনার জন্য তো এই দুর্ঘটনাগুলো ঘটে, কিন্তু আমরা এইসব ব্যাপারে কিন্তু চেষ্টা করতেছি সবাইকে সচেতন করার জন্য। আমরা বিভিন্নভাবে গণসংযোগ করতেছি। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে হাওরে, জানালো জেলা প্রশাসন। এই জার্নিটাকে নিরাপদ করার জন্য, সুন্দর করার জন্য এবং আনন্দময় করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। পাশাপাশি এই জলযানগুলোতে লাইফ জ্যাকেট থাকবে, যেন যারা অনেকে আছে হয়তো সাঁতার জানে না বা পানিতে ভয় পায়, প্রত্যেকেই যেন লাইফ জ্যাকেটটা ব্যবহার করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে গত 5 বছরে 127 পর্যটকের প্রাণহানি স্পষ্ট করে দেয় পর্যটন নিরাপত্তায় নজরদারি কতখানি ঢিলেঢালা। ভ্রমণকারীদের অসাবধানতা কিংবা মাঝিদের ঘাড়ে দোষ না চাপিয়ে দায়িত্বের পরিচয় দেবে প্রশাসন, সে প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। লামিয়া তানজির মাহমুদ, RTV। RTV সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।